কথায় আছে নৈহাটির বড় মা নাকি কাউকে খালি হাতে ফেরান না। মায়ের কাছে ভক্তি ভরে নিজের শ্রদ্ধা ভালোবাসা অর্পণ করে মনের সমস্ত কালিমাকে বর্জন করে যদি মায়ের কাছে কিছু মন থেকে প্রার্থনা করা যায়, মা নাকি সেই প্রার্থনা শোনেন এবং ভক্তকে আশীর্বাদ করেন। মায়ের এই কৃপা লাভের একটা সত্যি ঘটনা আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, তারা এগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি জীবনে সতর্ক ও সজাগ হয়ে উঠতে পারবেন। কারণ বিপদ কখনোই বলে আসে না। ঘটনা শুরু করার আগে দু একটা ছোট্ট কথা একটু বলে নেব। সেটা হচ্ছে, আপনারা অনেকেই আমাদের কাছে অনেক ঘটনা পাঠাচ্ছেন এবং এটুকু আমি রিকোয়েস্ট করব যে আমাদের এই ঘটনাগুলো পর্যালোচনা করতে একটু সময় লাগে। তাই প্লিজ আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। আমরা নিশ্চয়ই আপনাদের ঘটনাগুলো যদি প্রচারযোগ্য হয় অবশ্যই প্রচার করব। আর প্লিজ আপনারা কোনো মারাত্মক বা ধ্বংসাত্মক বা হিংসামূলক ঘটনা পাঠাবেন না, কারণ আমরা ওই ধরনের ঘটনা এই চ্যানেলে প্রচার করতে পারবো না। তার জন্য সত্যিই দুঃখিত। কারণ আমাদের এই চ্যানেলে যারা শ্রোতা আছেন সেটা তারা ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ। আমাদের চ্যানেলে সবার শোনার মতো অনুষ্ঠানই প্রচার করা হয়। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে যিনি লিখে পাঠিয়েছেন উনি বিশেষ কারণের জন্যই ওনার আসল নামটা রিভিল করতে বারণ করেছেন। কিন্তু ঘটনাটা তো আমাকে আপনাদের সামনে বলতে হবে, তো সেই জন্য এই ঘটনা বলার সুবিধার্থে ওনার যে আসল নামটা আছে সেটা ব্যবহার না করে ওনার নামের সাথে একটু সিমিলারিটি রেখে ওনার নাম আমি দর্শনা বলে আমি ওনাকে সম্বোধন করছি। তো এই ঘটনাটা বলার সময় আমি ওনাকে দর্শনা বলেই আপনাদের সকলের সামনে বলবো। তো মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত আপনাদেরকে কয়েকটা কথা বলে নিই, তাহলে আপনাদেরও বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। দর্শনার বাড়ি হচ্ছে কলকাতারই একদম কাছের একটি জায়গায়, এবং যেখান থেকে বলা যেতে পারে ওরা কলকাতা হয়তো এই মিনিট 20-25-এর ডিস্টেন্স। তো সেই মফস্বলে বড় হয়েছে এবং ছোট থেকেই ওরা যে পরিবেশে বড় হয়েছে দর্শন এবং ওর ভাই, সেই পরিবেশটা কিন্তু এই ঘটনার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো সেই পরিবেশটা একটু আমি আপনাদেরকে বলি। ওর বাবা একটা প্রাইভেট জায়গায় কাজ করতেন, একটা প্রাইভেট কোম্পানিতে, এবং উনি কিন্তু শিক্ষিত একজন মানুষ এবং একটা বেশ ভালো পোস্টে চাকরি করতেন। বাড়িতে ছিল দর্শনার ভাই, ওর মা, ওর বাবা এবং দর্শনার ঠাকুমা। এই 5 জনের হচ্ছে সংসার। দর্শনা বড়, ওর ভাই ছোট। এবার যখন থেকে ও বুঝতে শিখেছে, ওদের বাড়িতে অলওয়েজ একটা অশান্তি, একটা ঝামেলার পরিবেশ কিন্তু ও প্রায় সবসময় ফিল করেছে। এবার সেই ঝামেলা অশান্তির পরিবেশটা ঠিক কীরকম ছিল সেটা এবার আমি আপনাদেরকে একটু বলি। ঝামেলা অশান্তি বলতে মেন যেটা ছিল, ওর বাবার একটা খুব বাজে একটা স্বভাব ছিল। সেটা হচ্ছে যে উনি এমনিতে খারাপ মানুষ ছিলেন তা নয়, কিন্তু ওনার প্রচণ্ড মেজাজি একজন মানুষ ছিলেন, যাকে বলা যেতে পারে বদমেজাজি। আর আচ্ছা, একটা কথা বলে নিই, আমি ঘটনাটায় যা যা বলছি সেটা কিন্তু যেভাবে ঠিক দর্শনা লিখেছে ইমেলে আমি সেভাবেই ঠিক আপনাদের সকলের সামনে বলছি। তো খুব একজন বদমেজাজি মানুষ ছিলেন এবং সেই কারণে ছোটোখাটো বিষয়ে ঘরে ঝগড়া অশান্তি লেগেই থাকতো। সেটা দর্শনার মায়ের সাথেও হতো, আবার দর্শনার যে ঠাকুমা ছিল তার সাথেও কিন্তু মাঝে মধ্যে অশান্তি হতো।
এর মধ্যে উনি আবার মাঝে মধ্যে ড্রিঙ্ক করতেন। এবার যেসব দিন উনি মদ খেয়ে বাড়িতে ফিরতেন, সেসব দিন কিন্তু উনি আরও প্রচণ্ড হট টেম্পার্ড হয়ে থাকতেন। কিছু একটু সামান্য এদিক ওদিক দেখলেই উনি প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করতেন, রাগারাগি করতেন। এবং এরকমও প্রচুর সময় হয়েছে যে উনি বাড়িতে খাবারও খেতেন না, উনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন। বেরিয়ে গিয়ে হয়তো উনি কখনো খেতেনই না, হয়তো দোকান থেকে উনি একটু রুটি তরকারি নিয়ে আসতেন, এসে বাড়িতে খেতেন। এইরকম একটা পরিবেশের মধ্যে দর্শনা বড় হয়। ছোট থেকেই ও আর কি এই সমস্যাগুলো দেখছে। তো দর্শনার যিনি ঠাকুমা ছিলেন, তিনি মাঝে মধ্যেই খুব দুঃখ করতেন যে ওনার একমাত্র ছেলে, তার এরকম একটা ছোট থেকেই আর কি এরকম একটা বদ রাগ বা বদ মেজাজি স্বভাব ওনার ছিল। তো যখন দর্শনার বাবার বিয়ে হয়, তখন ওর ঠাকুমা ভেবেছিল যে যদি ছেলের বিয়ে হয়ে যায় তাহলে হয়তো ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সেটা আদতে চেঞ্জ হয় না। এটা খুব স্বাভাবিক বিষয়, বিয়ে হলে একটা মানুষই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এটা তো হয় না কখনো, খুব হলেও হয়তো সেটা খুবই রেয়ার। যাই হোক, তো সেই বিষয়টাই কন্টিনিউ হতে থাকে এবং এই নিয়ে বাড়িতে ছোট থেকে অশান্তি। আচ্ছা, এইটা একটা দিক গেল। অন্য আর একটা যে দিক ছিল সেটা হচ্ছে যে ওদের বাড়িতে ওদের যে বাড়িটা ছিল, সেই বাড়িতে না ওর বাবাদের আর কি ভালো সম্পত্তি ছিল। ওর বাবা তার দাদুর থেকে পাওয়া একটা বংশ পরম্পরায় পাওয়া বেশ কিছু সম্পত্তি ছিল। এবার এই যে সম্পত্তিটা ছিল, সেই সম্পত্তিটা সেই সময় বেশ ভালোই একটা ভ্যালুয়েশনের ওয়েলথ বলা যেতে পারে। তো ওনার আরও বেশ কিছু আত্মীয় স্বজন ছিল, তারা কিন্তু এই ওর বাবার যেই বদরাগ বা বদ মেজাজ, সেইটাকে একটা কাজে লাগাতো। এবার কাজে লাগাতো কীরকম সেটা একটুখানি বলি। যেহেতু ওর দর্শনার থেকে ওর ভাইয়ের কিন্তু বেশ কিছুটা এজ ডিফারেন্স রয়েছে। এবার সবাই বলতো যে যে তোমার তো বড় মেয়ের হচ্ছে বাচ্চা, তো ছেলের তো অনেক ছোট, তো তুমি এত বিষয় সম্পত্তি ঠিকমতো তুমি মেনটেন করতে পারবে না। তো কিছু আত্মীয় স্বজন থাকে না, এটা হয়তো আপনারা অনেক সময় ফেস করে থাকেন, যে তারা খুব সুবিধাবাদী হয়। এবার জানতো যেহেতু যে ওই ভদ্রলোক একটু অল্পতেই রেগে যায়, মাঝে মধ্যে উনি মদ খান, তো এই সমস্ত বিষয়গুলোর জন্য উনি ভাবলেন বারবার আর কি ওনাকে বলা হতো, তো বলতো যে ঠিক আছে, তোমার এই প্রপার্টিটা আছে, তো আমি একটুখানি তোমার এই প্রপার্টিটা একজনকে ভাড়া দিচ্ছি, তো সেখান থেকে টাকা আসবে, তুমি কিছুটা টাকা নেবে, আমি কিছুটা টাকা নেব। তো এইরকম যখন একটা বিষয় আসে, তো তখন তো ওর বাবা যখন দর্শনার বাবা যখন ওনাদের একটা ল্যান্ড প্রপার্টি ছিল, তো সেটা একজনকে ভাড়া দেওয়ার যখন একটা আত্মীয় মারফত কথা হয়, তো তখন কিন্তু দর্শনা যিনি ঠাকুমা ছিলেন তিনি বলেছিলেন যে না, ওই সম্পত্তিটা বা ওই ল্যান্ডটা ওইভাবে ভাড়া দিস না, কারণ জমি জমার ব্যাপার, যাকে ভাড়া দিচ্ছিস সে আদৌ ঠিকমতো টাকা পয়সা দেবে কি দেবে না, আর তার জন্য যে লিগাল যে কাগজপত্র, যে লিগাল পেপারস রেডি করতে হয়, সেটাও কিন্তু ওই যে আত্মীয় যে দর্শনার বাবাকে বিষয়টা বলেছিল, সে বলে যে আমি সমস্ত কিছু তৈরি করে দেবো, তোমার চিন্তার কিছু নেই। কিন্তু সবাই জানতো যে ওই যে আত্মীয়টা যে আর কি কাজটা করছে, সে খুব একটা ভালো নয়, এবং সে এটাও জানতো যে এই লোকটাকে যদি কোনোভাবে একটু অন্যরকম করে দেওয়া যায় বা তাকে যদি নিজের ফ্যামিলির প্রতি আরেকটু বেশি খেপিয়ে দেওয়া যায়, তাহলে আমরা তার সুযোগ সুবিধাটা পেতে পারি। তো এরকম করে একটা সময় যখন আসে যে উনি পুরোপুরি ওই জমিটা ওনার যে আত্মীয় ছিল তার মারফত একজনকে ব্যবহার করতে দেয়, সেখানে কোনো হয়তো ব্যবসায়িক কাজকর্ম হতো এবং তার জন্য উনি টাকা পেতেন। তো এইভাবে চলছিল এবং সেটা নিয়েও মাঝে মধ্যে ওনার ঠাকুমাও বলতো যে তুই এটা ঠিক করিসনি, জমিটাকে এভাবে ভাড়ায় দিয়ে লিজে দিয়ে, এটা নিয়ে একটা মতবিরোধ চলতোই। তো একদিন হঠাৎ করে কি হলো, একদিন হঠাৎই ওর বাবা জানতে পারে, এই দর্শনার বাবা জানতে পারে যে যে টাকাটা ওই জমিটা ভাড়া দেওয়ার জন্য যে পরিমাণ টাকাটা দর্শনার বাবা পাচ্ছে, সেটা হচ্ছে খুবই একটা সামান্য পরিমাণ টাকা। এর 3 থেকে 4 গুণ টাকা কিন্তু যারা আর কি জমিটা লিজে নিয়েছে তারা পেমেন্ট করে। তো এই ঘটনাটা যখন সামনে আসে, তখন উনি বুঝতে পারেন যে তার এই সিংহভাগ টাকাটা ওনার যে আত্মীয় মারফত উনি এই জমিটা লিজে দিয়েছিলেন, সেই টাকাটা নিচ্ছে। এবার উনি তো খুব অবাক হয়ে যান। আর যেহেতু ওনাকে ওনার বাড়ি থেকে ওনার ওয়াইফ, ওনার মা দুজনেই বারণ করেছিল যে তুমি এভাবে প্রপার্টিটা লিজে দিও না, ফলে উনি কাউকে সেটা প্রথম দিকে বলেননি বাড়িতে। তো উনি চেষ্টা করতে থাকে সেই আত্মীয়র সাথে কানেক্ট করা, তাকে বলার যে আমি এত টাকা শুনলাম, আমাকে তাহলে এত কম দেওয়া হয় কেন।
মানে কমিশন হিসেবে সেই আত্মীয় কিছু টাকা নিতেই পারে, কিন্তু সেটা মানে অনেক বেশি টাকা নিচ্ছে। তো এইটা নিয়ে একটা বিশাল ঝামেলা হয় যখন সে আত্মীয়কে বলা হয়। এবং আত্মীয়কে যখন বলা হয় তখন যে আত্মীয় আর কি এই কাজটা করছিল, সে কি করে, যেহেতু ওই আত্মীয় মারফতে ওই জমিটা লিজ হয়েছিল, সে ওই জমির যে লিগাল যে পেপার ছিল সেই পেপারগুলোকে কোথাও একটা আটকে দেয়। মানে সেই পেপার দিতে চায় না, বলে যে না পেপার পাওয়া যাচ্ছে না, বা উকিলের কাছে আছে, এরকম করে ব্যাপারটা ঘোরাতে থাকে। এবার দেখুন, কিছু কিছু মানুষ থাকে যাদের হয়তো আমার মনে হয় তাদের পার্সোনালিটিতে হয়তো কোনো সমস্যা থাকে, বা তারা হয়তো দৃঢ়ভাবে কোনো কথা অন্য লোককে বলতে পারে না, কিন্তু এর এফেক্ট যেটা পড়লো সেটা হচ্ছে যে উনি যখন বুঝতে পারেন যে উনি একটা ভুল করেছেন, সেই ভুলটাকে উনি ওনার পরিবারের সামনে সেভাবে স্বীকার করেন না, এবং উল্টে সেই পুরো এই বিষয়টার যে ফ্রাস্ট্রেশনটা ছিল সেটা উনি ওনার বাড়িতে সবার উপরে চিৎকার চেঁচামেচি করে সেই ফ্রাস্ট্রেশনটা উনি বার করতেন। এর ফলে বাড়ির অবস্থা কিন্তু আরও শোচনীয় হতে থাকলো। এবং ওর বাবা এই যে উনি ভুলটা করে ফেলেছেন সেটার জন্য উনি খুব ডিপ্রেস থাকতেন, এবং যেহেতু উনি ডিপ্রেস থাকতেন সেহেতু উনি মাঝে মধ্যেই কিন্তু, যেখানে আগে উনি সপ্তাহে 1 থেকে 2 বার হয়তো মদ খেতেন, সেখানে ওটা মানে বেশ কন্টিনিউ হতে থাকে। হয়তো সেটা সপ্তাহে যেটা 2 দিন ছিল সেটা হয়তো সপ্তাহে 4 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, এইরকম। আর অশান্তি ক্রমশ বাড়তে থাকে। আচ্ছা, এইবারে যেটা আরেকটা ওদের সংসারে যেটা সমস্যা শুরু হলো, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ওদের বাড়িতে না মানে পুজো আর্চা বলতে সেরকম বিশাল কিছু কিন্তু হতো না। ওই বছরে 1-2 পুজো হতো এইরকম। মানে সেই রকম যে বিশাল পুজো আর্চা হচ্ছে বাড়িতে, প্রচুর প্রচুর মানে মন্ত্রতন্ত্র পাঠ করে পুজো হয়, এরকম কিন্তু একদমই ব্যাপারটা ছিল না। আচ্ছা, এইভাবে চলতে চলতে নতুন আরেকটা যেটা প্রবলেম হয়, যেটা দর্শনা লিখেছে, যে ওর ভাই তো প্রথমে একদম ছোট ছিল, এবার দর্শনাও এই পরিস্থিতির মধ্যে বড় হয়েছে, বড় হচ্ছিল, এবার ও না বুঝতে পারতো যে কোনটা ঠিক কোনটা ভুল। তো ও সবসময় চেষ্টা করতো ওর মাকে সাপোর্ট দেওয়ার, ঠাকুমাকে সাপোর্ট দেওয়ার, বুঝতে পারতো যে একটা ভুল হচ্ছে এখানে। কিন্তু মানে বাচ্চারা তো প্রথম লেসনটা তো তার ঘর থেকে পায়, তার বাবা মা কীরকম করছে, কীরকম ব্যবহার করছে, কীরকম কথা বলছে মানুষের সাথে, তাদের কীরকম ব্যবহার, এগুলো থেকেই তো বাচ্চারা প্রথম লেসনটা পায়। তো ওর ভাইয়ের ক্ষেত্রে যেটা হলো, ছোটোবেলা একদম ঠিক ছিল, একদম ছোট যখন ছিল, এবারে আস্তে আস্তে যখন ওর ভাই বড় হতে লাগলো তখন কিন্তু ওর বাবার এই যে বদগুণগুলো যে ছিল, এই যে অতিরিক্ত রাগারাগি করা, চিৎকার করা, এই জিনিসগুলো আস্তে আস্তে দর্শনার ভাইয়ের মধ্যে দেখা গেল। মানে ওর বাবাকে দেখে দেখতো যে এরকম চিৎকার করে কথা বলা, জিনিসপত্র কিছু ভালো লাগলো না, হয়তো সামনে বইপত্র ছিল সেটাকে একটু ফেলে দিল, এই রকম টাইপের জিনিসগুলো কিন্তু ওর ভাইয়ের মধ্যে আস্তে আস্তে আসা শুরু হলো। এবার প্রথম যখন ওর ভাইয়ের মধ্যে দেখা গেল যে একটু জেদ করছে, একটু জোরে কথা বলছে, তো প্রথমে কেউ অতটা বুঝতে পারেনি, কিন্তু আস্তে আস্তে যত দিন এগোতে লাগলো, যত বেশি ওর ভাই বড় হতে লাগলো, সবাই বুঝতে পারে যে ওর ভাই কিন্তু পুরোপুরি ওর বাবার ক্যারেক্টার যেটা ছিল সেটাকে একদম মানে কার্বন কপি করছে। এবার ওকে বোঝানো শুরু হলো, কিন্তু সেই ছেলে কিছুতেই বুঝছে না, এবং সে ওই বয়স থেকে মানে মোটামুটি তখন আর কি সে 7-8 এরকম পড়ে, সে তার প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদ, তাকে মানে সে যখন যেটা বলবে সেটা ঠিক সেভাবেই করতে হবে, এই রকম একটা ব্যাপারে পরিণত হলো। এবার এতদিন একটা মানুষকে নিয়ে প্রবলেম ছিল বাড়িতে, যে ঠিক আছে একটা মানুষ একটু বোঝে কম, সে একটু বেশি চিৎকার করে, সে মন খুলে বাড়ির লোকের সাথে কথা বলছে না, এটা একরকমভাবে ওরা ডিল করছিল। কিন্তু যখন ওর ভাইও সেরকম আস্তে আস্তে হয়ে যেতে লাগলো, যে পুরো সবাই বুঝতে পারছে যে একদম ছেলে বাবাকে ফলো করছে, তখন কিন্তু মানে এই দর্শনা, ওর মা, ওর ঠাকুমা, তিনজনেই কিন্তু খুব ভেঙে পড়লো যে এবার ছেলেটাও কি তাহলে এরকম হয়ে যাবে। মানে একে একজনকে নিয়ে বাড়িতে সবাই নাজেহাল তার এরকম টেম্পারমেন্টের জন্য, এবার আর একজনও যদি এরকম হয়ে যায়, তার তো সারাটা জীবন পড়ে রয়েছে। তো তাকে প্রচুর প্রচুর করে বোঝানোর চেষ্টা করা হলো। দর্শনা যেটা লিখেছে যে ও বোঝাতো, ওর মা বোঝাতো, ঠাকুমা তখন অনেক বয়স হয়ে গেছিলো, উনি বোঝাতেন। তো সব কিছু না ফেল হয়ে যেতে লাগলো আস্তে আস্তে। মানে ও হয়তো বোঝানো হতো, সেই মুহূর্তের জন্য বুঝতো, বাট আবার 2 দিন পরে যে কে সে। এইরকম একটা সিচুয়েশন যখন, তখন দর্শনার মা একদিন মানে প্রচণ্ড আর কি বাড়িতে ঝামেলা হয়েছে, মানে দর্শনার বাবাও ঝামেলা করেছে, তারপরে নিজের ছেলেও জেদ করছে, তো ওনার খুব খারাপ লাগে। মানে মানুষের বলে না যে দেয়ালে পিঠ থেকে যাওয়া টাইপের, ঠিক সেরকম একটা বিষয় হয়। আচ্ছা, এই সময়টা আর একটা যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে ওদের যে জমিটা নিয়ে যে প্রবলেম চলছিল, যে লিজের যে জমিটা,
সেই বিষয়টা নিয়ে একটা ঝামেলা বাঁধে, এবং ঝামেলাটা এমন করেই বাঁধে যে ওই পুরো প্রপার্টিটা ওদের হাতছাড়া হয়ে যায়। সেটা মানে পেপার মানে কোথায় চলে যায়, এই সমস্ত কিছু মিলে কোনো কিছু আর মানে ডিটেলস পাওয়া যায় না। এবং ওই যে আত্মীয় মারফত কাজটা করেছিল, সেই আত্মীয় আবার কাজের জন্য কেরালা শিফট হয়ে যায়। ফলে সেখানে একটা বিশাল কমিউনিকেশন গ্যাপ তৈরি হলো। আর এদিকে উনি মানে এই বিষয়টায় মানে ওনার অত বড় একটা জমি, অত বড় একটা প্রপার্টি হাতছাড়া হয়ে যাওয়াটায় উনি না মানে প্রচণ্ড রকমভাবে ডিপ্রেশনে চলে যান। এবং ওই যে উনি খুব জোরে জোরে কথা বলতেন, খুব রাগারাগি করতেন, সেই বিষয়টা থেকে মানুষটা না পুরো একদম উল্টো হয়ে যায়। মানে উনি কারোর সাথেই কোনো কথা বলছে না, বাড়িতে উনি মানে 10টা কথা বললে একটা প্রশ্নের উত্তর দিচ্ছে, মানে কার উপরে রাগ করবে, কাকে কি বলবে উনি আর বুঝতে পারছে না। কারণ স্বাভাবিকভাবে উনি কাউকেই ব্যাপারটার মধ্যে ইনভলভ করেননি ওনার বাড়িতে, ওনার মাকে বা বউকে। ফলে কাউকে ঘুরিয়ে কিছু বলার মতো মুখ ওনার ছিল না। এইবারে যেটা ঘটনাটা ঘটলো, মানে দেয়ালে যাকে বলে ওদের পিঠ ঠেকে গেছিল। তো সেই সময় ওর মা মানে একদম মানে দিশেহারা অবস্থা, একদম দিশেহারা অবস্থা। ওদিকে ওর ঠাকুমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে পড়ে, মানে উনি খুবই বয়স্কা হয়ে গেছিলেন। ফলে বয়সজনিত বিভিন্ন কারণের জন্য উনিও একদম মানে সেরকমভাবে মানে সংসারে যেভাবে উনি হালটা ধরে রেখেছিলেন সেটা ধরে রাখাটা ওনার পক্ষে সম্ভবপর হয় না। তো এইবারে পুরো জিনিসটার চাপ এসে পড়ে এই দর্শনা এবং দর্শনার মায়ের উপর। এবার দর্শনা পড়াশুনো করছে, ওর পক্ষেও সারাক্ষণ বাড়িতে থাকা বা সমস্ত এই পারিবারিক বিষয়গুলোকে হ্যান্ডেল করা ওর পক্ষেও সম্ভব ছিল না। তো ওর মা একদিন খুব মানে কান্নাকাটি করছিলেন, এবং সেই সময়টা ছিল পুজোর সময়। পুজোর সময় চারিদিকে আলো, মানে প্রত্যেক বাড়িতে একটা খুশির মেজাজ। বাঙালির কাছে দুর্গোৎসব মানে একটা বিশাল ব্যাপার, সারা বছরের অপেক্ষা, একটা খুশি, একটা আনন্দের সময়। সেই রকম সময় ওদের বাড়িতে চরম অশান্তি। তো ওর মা একদিন খুব কান্নাকাটি করছে বাড়িতে, এবং সেই সময় দর্শনার বাড়িতে দর্শনার এক বান্ধবী আসে, এবং সে এসেছিল সেটার কারণটাও লিখেছে যে ওদের বাড়ির পাশে একটা খুব ভালো একজন টেলার ছিল। এবার যেহেতু সামনে পুজো, তো সবাই ওই চুড়িদার, শাড়ি, এই সমস্ত জিনিসপত্র দেওয়ার জন্য, শাড়িতে পিকো বা চুড়িদারের পিস থেকে চুড়িদার বানানো, তো ওদের বাড়ির পাশে যেহেতু একজন খুব ভালো টেলার ছিল, তো তার কাছে ওরা শাড়ি, চুড়িদার এই সমস্ত দিয়েছিল। তো যেহেতু সামনে দিতে এসছে, তো ওর সাথে একটু দেখা করতে এসছে। তো এসেছে, গল্প হচ্ছে। এবার এই মানে সেই মুহূর্তে যেহেতু দর্শনার মায়ের মানসিক অবস্থা ভীষণই খারাপ ছিল, তো উনি না মানে কথা বলতে বলতে ওই মানে ওনার আর ইমোশনটা উনি ধরে রাখতে পারেন। তো উনি কান্নাকাটি শুরু করেছে, বলছে যে আমি কি করব, আমার বাড়িতে এই অবস্থা, পুজোর সময় সবার বাড়িতে কত আনন্দ অনুষ্ঠান, কিন্তু আমার মানে শুধু সবসময় চিন্তা হচ্ছে। কারণ একটা মানুষ এইদিকে অসুস্থ, আর একটা মানুষও মানে কীরকম অস্বাভাবিক হয়ে গেছে, অন্য ছেলেটা যে সেও প্রচণ্ড বদরাগী বদমেজাজি হয়ে যাচ্ছে। তো এসব আর কি উনি কান্নাকাটি করে বলছে। তো যখন এই ধরনের কথাগুলো ওর সেই বান্ধবীর মা শোনেন, তো তখন সে আর কি এই দর্শনার মাকে বলে যে সবই বুঝলাম দিদি, তো তুমি তো তোমার দিক থেকে অনেকটাই চেষ্টা করছো, কিন্তু তোমাকে একটা জিনিস বলতে পারি, তুমি যেতে পারো সেখানে বা করতে পারো। তো তখন বলেছে কি? তো সেই সময় এই দর্শনার যে বান্ধবী, যে আর কি যিনি আর কি বাড়িতে এসেছিলেন, যে ভদ্রমহিলা আর ওনার মেয়ে, তো ওনারই একজন পরিচিত একজন ছিলেন। তো সে না মানে তার অনেকটাই মানে বয়স হয়ে গেছিল সেই ভদ্রলোকের। তো তিনি খুব অদ্ভুতভাবে, যেটা ঘটনাটা ওনার সাথে ঘটছিল, যে উনি প্রাইভেট চাকরি হোক বা সরকারি চাকরি, মানে উনি প্রচুর চেষ্টা করছিলেন, চাকরির পরীক্ষা দিচ্ছিলেন, মানে এত উনি পড়াশুনো করেছেন, প্রচুর খাটাখাটনি করেছেন, সরকারি চাকরিও ওনার হচ্ছে না। ইভেন উনি বিভিন্ন জায়গায়, বেসরকারি জায়গাতেও উনি কাজের চেষ্টা করছেন, কোনো না কোনোভাবে ওনার সিলেকশনটা আটকে যাচ্ছে। ইভেন এরকমও নাকি হয়েছিল যে একটা প্রাইভেট ব্যাংকে ওনার মানে উনি সিলেক্ট হয়ে যান, সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়ে যায়, তারপরে হঠাৎ করেই ওনাকে জানানো হয়, ওটা কিন্তু কোনো স্ক্যাম ছিল না, মানে একদম ব্যাংকে গিয়ে উনি ব্যাংকের যারা অরিজিনাল যে সমস্ত মানে প্রশাসনিক লোকজন আছে তাদের কাছে গিয়ে, এইচআরের কাছে গিয়ে উনি ইন্টারভিউ দিয়ে আসেন, সব কিছু ক্লিয়ার হয়ে যায়। বাট হঠাৎ করেই ওনাকে জানানো হয় যে আমরা যে ভ্যাকেন্সিটার জন্য আপনাকে অ্যাপয়েন্ট করতে যাচ্ছিলাম, সেই ভ্যাকেন্সিটা এই মুহূর্তে নেই, বা কিছু একটা বলেছে, ম্যানেজমেন্ট থেকে কিছু একটা ডিলে হচ্ছে, তো আপনাকে আমরা এখনই অ্যাপয়েন্ট করতে পারবো না। তো এইরকম করে ভদ্রলোক মানে একদম মানে হন্যে হয়ে চাকরির জন্য ঘুরছিলেন, মানে কোনো না কোনোভাবে ওনার চাকরিটা হতো না। তো এই কথাটা যখন উনি বলছিলেন, তো তখন ওই দর্শনার বান্ধবীর যিনি মা ছিলেন তিনি বলছেন যে সে নাকি তারপরে ওই নৈহাটির যে বড় মা রয়েছেন, সেই বড় মায়ের মন্দিরে যায়।
এবং গিয়ে মায়ের কাছে খুব কান্নাকাটি করে ওই লোকটি। মানে তার তখন অনেকটাই বয়স হয়ে গেছে, মানে তার আর কি তার একজন বান্ধবী ছিল, সে তার বান্ধবীকেও বিয়ে করতে পারছিল না, কারণ তার কোনো চাকরি নেই, কী করে বিয়ে করবে, আর সেরকম একটা বাড়িতে কেউ মেয়ে বিয়ে দিতেও চাইবে না। তো যাই হোক, তো তারপর নাকি সে মায়ের কাছে খুব কান্নাকাটি করে, মায়ের কাছে আর্জি জানায়। তো তারপরে যে ঘটনাটা সেই ভদ্রলোকের জীবনে নাকি ঘটে, সেটা মানে খুব অ্যামেজিং একটা ঘটনা। সেই ঘটনাটা হচ্ছে যে উনি তো প্রচুর চাকরির পরীক্ষা দিতেন। তো আজ থেকে 2 বছর আগে উনি একটা গ্রামীণ ব্যাংকের নাকি পরীক্ষা দিয়েছিলেন, চাকরির একটা পরীক্ষা দিয়েছিলেন। এবং পরপর পরপর যেহেতু উনি এরকম প্রচুর পরীক্ষা দিতেন, মানে ওনার মনেও থাকতো না যে উনি কখন কোথায় কি পরীক্ষা দিয়েছেন। তো হঠাৎ করেই ওনার ওনার কাছে নাকি ওই মায়ের কাছে পুজো দিয়ে আসার ঠিক 1 মাস পরে ওনার কাছে একটা বাড়িতে চিঠি আসে, এবং সেই চিঠিতে কিন্তু উনি জানতে পারেন যে ওনার সিলেকশন হয়ে গেছে, শুধু ওনার ডকুমেন্ট ভেরিফিকেশন এবার হবে। এবং সেই পরীক্ষাটা উনি আজ থেকে 1.5 বছর আগে দিয়েছিলেন, তার রেজাল্ট তখনও বেরোয়নি, উনি ওই চাকরিটা পেয়ে যান। মানে যে মানুষটা একেবারে হন্যে হয়ে ঘুরছিল চাকরির জন্য, এবং তার বয়স প্রায় পেরিয়ে যাচ্ছে এরকম সময়, তো সেই জায়গা থেকে উনি মানে পুরো মানসিক মনোবলটা ওনার একেবারেই খারাপ হয়ে গেছিলো, মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো সেইটা আর কি, মানে উনি বুঝতে পেরেছে যে মায়ের কাছে কি প্রার্থনা করেছেন বলেই এই অসম্ভবটা সম্ভব হয়েছে। তো এই কথাগুলো যখন দর্শনার বাড়িতে ওর বান্ধবীর মা বলে দর্শনার মাকে, তো দর্শনার মায়ের না মানে খুব ভালো লাগে বিষয়টা, যে বাহ, এভাবে একজন সুন্দর জীবনে পেয়ে গেল। তখন বলছে যে হ্যাঁ এরকম হয়েছে, তো তুমিও একবার যাও, এরকম বলেছে। তো দর্শনার মা তো বলছে যে দেখো, আমার তো শুনেই মায়ের কাছে যেতে ইচ্ছে করছে, আর তার আগে উনি মানে লোকমুখে আর কি নাম শুনেছিলেন যে নৈহাটির বড় মায়ের। উনি বলছেন যে দেখো, আমি জানি না আমার কি হবে না হবে, তবে আমার তোমার কাছে শুনে, আমি এর আগেও মায়ের নাম শুনেছি, কিন্তু তুমি এখন বললে আমার না মায়ের কাছে খুব যেতে ইচ্ছে করছে তোমার এই কথাটা শুনে। তো বলছে যে ঠিক আছে, তুমি মা কালীর পুজোর সময় মায়ের বিশাল বড় মূর্তি আসে, তো তুমি যদি পারো একবার পুজোর সময়ও যেতে পারো। এমনিতেও সারা বছর মানে এখন যেমন মায়ের মূর্তি হয়েছে, এখন মায়ের মূর্তিতে পুজো হয়, কিন্তু আগে কিন্তু মায়ের মূর্তিভাবে সারা বছরে পুজো হতো না। ওখানে মায়ের ছবিতেই পুজো হতো। তো আমি যখনকার কথা বলছি, তো তখনও মায়ের মূর্তি হয়নি। তো শুনেছে, তো শোনার পর ওরা তো বাড়ি চলে গেছে। এবার এই বড় মায়ের কথা শুনে এই দর্শনা এবং ওর মায়ের দুজনেরই খুব ইচ্ছে হয় মাকে দর্শন করার, বড় মাকে। তো ওরা ভাবলো যে ঠিক আছে, পুজোর সময় একবার পারলে যাব, কিন্তু তার আগেই একবার যাই। তো একদিন সময় করে এই দর্শনার মা এবং দর্শনা দুজনে মিলে, ওদের বাড়ি থেকে বেশ কিছুটা ডিস্টেন্স আছে ওই জায়গাটা নৈহাটির, তো তাও ওরা অনেক কষ্ট করে যায়। এবং যেদিন ওরা নাকি বাড়ি থেকে বেরোয়, মানে ওর ঠিক পরপরই সেই বছর পুজোর আগদিন খুব বৃষ্টি হয়েছিল। তো ও যেটা লিখেছে ইমেলে, যে ওরা যেদিন বড় মাকে দর্শন করতে যাবে মনস্থির করে, মানে ওদের বেরোনোর কথা ছিল অনেক সকাল সকাল, বাট সেদিনই হঠাৎ করেই ওর ঠাকুমার খুব শরীর খারাপ হয়ে যায়। তো ওরা তো ভেবে নেয় যে না, মাকে মনে আজকে দর্শন করতে যাওয়া যাবে না। তো যাই হোক, তো সেখান থেকে ওর ঠাকুমা বলে যে না ঠিক আছে, তোমরা যখন যেতে চাইছো তোমরা যাও, আমি এখন মোটামুটি ঠিক আছি। তো ওখানে ওদের 1 ঘন্টা সময় এমনিই লেট হয়ে যায়। এবার যে ঘটনাটা ঘটে, ওরা যখন বাড়ি থেকে বেরোয়, ঠিক বেরোনোর পরপরই খুব বৃষ্টি আসে, খুব জোর বৃষ্টি আসে, এবং বৃষ্টিতে মানে সে রাস্তাঘাটে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এরকম নানান বাধা বিপত্তি পেরিয়ে ওরা আলটিমেটলি কিন্তু নৈহাটিতে পৌঁছয় এবং বড় মাকে দর্শন করে। এবং ও যেটা লিখেছে, যে প্রথমবার যখন নৈহাটির বড় মায়ের মন্দিরে যায়, তো ওখানে মায়ের একটা ছবি ছিল। তখন আর কি মানে মা কালী পুজো তখনও দেরি রয়েছে, তো ওখানে মায়ের ওরকম ছবি ছিল। তো বলছে যে আমি আর মা যখন ঢুকেছি, তখন আমাদের ঢোকার পরই এত ভালো লাগছে, কেন জানি না, পুরো মনে হলো যে আমরা সবসময়, আমি আমার মা খুব ট্রেস থাকতাম। কারণ কখন বাবা কিছু বলে একটা বাড়িতে অশান্তি হবে, কখন ভাই আবার কিছু একটা নিয়ে জেদ করবে, সেখানে একটা অশান্তি হবে। এই সব কিছু মিলিয়ে পুরো মাথাটা সবসময় একটা গভীর চিন্তা, একটা ভারী চিন্তায় সবসময় মগ্ন থাকতো। কিন্তু যেই মুহূর্তে ওরা মায়ের মন্দিরে ঢোকে, সেই মুহূর্তে ওরা মানে ফিল করে যে ওরা খুব আনন্দ পাচ্ছে মনে। যাই হোক, তো সেখানে মন্দিরে যায় ওরা, সেখানে দর্শন করে ওরা চলে আসে বাড়িতে।
এবং ঘটনা যেটা ঘটে যে ওইখানে গিয়ে ওদের এত মনটা ভালো লাগে, এত ওরা ফ্রেশ ফিল করে, এত একটা পজিটিভ ভাইবস পায় যে মায়ের কাছে গিয়ে মানে আলাদা করে আর কিছু চাওয়ার ওদের কিছু ছিল না। শুধু মাকে ভক্তি ভরে প্রণাম জানায় এবং যা বলে যে মা আমার তো মনে কি চলছে তুমি তো জানোই, এরকম এটুকু, মানে খুব একটা বিশেষ কিছু আর মাকে আর্জি জানায় না এবং চলে আসে। ওরা চলে এসেছে, ভালো কথা। এবারে ওরা ওই মানে মায়ের কাছে পুজো দিয়েছিল, তো পুজো দিয়ে ফুল একটু মিষ্টি সব কিছু বাড়িতে নিয়ে আসে। এবার ওর ভাইয়ের আবার একটা ব্যাপার ছিল যেটা ওর বাবার মধ্যে অতটা ছিল না, কিন্তু ওর ভাইয়ের মধ্যে ছিল। সেটা হচ্ছে ওর ভাই না পুজো আর্চা বিষয়গুলোকে অত একদম পছন্দ করতো না। মানে এগুলো থেকে একটু দূর, মানে পুজোর সময় দুর্গা পুজোর সময় ঘুরবে ফিরবে সেটা ঠিক আছে, কিন্তু বাড়িতে পুজো আর্চার বিষয় বা প্রসাদ যদি বলে খেতে দেওয়া যেত কোনো কিছু, সে খেতে চাইতো না ওর ভাই। সেটা পার্টিকুলার কেন করতো এরকম সেটা কিন্তু মানে ও নিজেও জানে না, দর্শনা। যাই হোক, তোর ভাইকে মানে ওইভাবে প্রসাদ বলে দেয়নি, মানে বলেছে যে জাস্ট একটা মিষ্টি বলে এমনি ওকে দিয়েছে এবং ওর ভাই খেয়ে নেয়। ঠাকুমাকে দেয়া হয়, ওর বাবাকেও খাবারের সাথে দেয়া হয় যে একটা মিষ্টি, তো সবাই খেয়ে নেয় মিষ্টিটা, মানে পুজোর আর কি মিষ্টি বলে খেয়ে নেয়। এইবার যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে ওই মায়ের কাছে পুজো দিয়ে আসার কিছুদিন পর থেকে দর্শনা এবং ওর মা একটা জিনিস বুঝতে পারে যে কিছু একটা মানে ওদের যে একটা ওরা যে এনভায়রনমেন্ট ঘরে ছিল সেখান থেকে কিছু একটা চেঞ্জ হয়েছে এবং সেটা পজিটিভ চেঞ্জ হয়েছে। সেটা কি ওরা বুঝতে পারে না, বাট বুঝতে পারছে যে ওর বাবা যেরকম মানে প্রচণ্ড ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছিল, একদম কথা বলতো না, কথা বললেও উনি খুব চিৎকার চেঁচামেচি করতেন, একটু পান থেকে চুন খসলেই উনি প্রচণ্ড বকাবকি করতেন, সেই জিনিসগুলো কোথাও গিয়ে মনে হলো যে একটু চেঞ্জ হয়েছে। তো এবার যখন মানে এটা যখন বুঝতে পারে দর্শনা এবং ওর মা, তখন ওরা না মানে ওদের খুব ভালো ফিল হতে থাকে যে তাহলে কি মা কি সত্যিই মুখ তুলে তাকাচ্ছে। তো সেই সময় এবার আস্তে আস্তে পুজোর সময় চলে আসে এবং তারপর আস্তে আস্তে দুর্গা পুজো যায়, মা লক্ষ্মীর পুজো যায়, তারপর আসে মা কালীর পুজো। এবার সেই সময় দর্শনা এবং ওর মা দুজনেই ঠিক করে যে আমরা একদম মানে না খেয়ে উপবাসে থেকে মায়ের পুজোটা দেওয়ার চেষ্টা করবে, কারণ এমনিতেও ওদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স ছিল। এবার সমস্যা ছিল সেই সময় তো ঠাকুমাকে ওই সময়টুকু কে দেখবে, কারণ ঠাকুমা তখন মানে বয়সজনিত কারণে বেশ অসুস্থ। তো ঠাকুমাকে যখন দর্শনা জানায় তো ওর মা বললো যে আমি তো যেতে পারবো না, দর্শনাকেও একা সারা রাতের জন্য মানে ওখানে ছাড়ার তো প্রশ্ন নেই। তো দর্শনা যখন ওর ঠাকুমাকে পুরো বিষয়টা জানায় যে জানো তো আমার খুব মানে আমার এবং মায়ের দুজনেরই খুব ইচ্ছে মায়ের এই বড় মাকে পুজো দেওয়ার, মা কালী পুজোর দিন, কিন্তু তাহলে তো অনেকটা সময় দরকার, তো তোমাকে তো অতটা সময় একা আমরা রাখতে পারবো না, তাই আমরা যাব না। তো ঠাকুমাও পুরো বিষয়টা বোঝেন এবং উনি তখন মানে ওই অবস্থায় ওই শরীর নিয়েও উনি বলেন যে না, তোদের যখন ইচ্ছে হয়েছে তোরা যা, মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আয়, আর মাকে সমস্তটা বলবি, মা তো মা, তিনি আমি জানি তিনি সবই জানেন, তবুও তুই মুখে বলবি যে তোর পরিবারের এই অবস্থা, মা তুমি সব কিছু ঠিক করে দাও। তো যাই হোক, তো অনেক কষ্ট করে তার মধ্যে ওরা যেই পুজো দিতে যাচ্ছে সেটাও আবার ওর বাবার কিন্তু খুব পছন্দ ছিল না, যে কেন আবার ভিড়ের মধ্যে ওখানে পুজো দিতে যাচ্ছ, পুজো দিতে হলে পাড়ায় মন্দিরে পুজো দিয়ে দাও, এরকম নানান কথা আর কি বলে। তো ওরা বলে যে না আমরা পাড়ার মন্দিরেও পুজো দিচ্ছি, কিন্তু আমাদের খুব ইচ্ছে যে আমরা বড় মার পুজোটা দেখবো বা একটু যাবো মায়ের মন্দিরে পুজোর দিনটা অ্যাটলিস্ট, মানে অত খুব বেশি ভিড় হলে আমরা হয়তো সেভাবে পুরোটা সময় থাকতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট এই মা কালী পুজোর দিন মায়ের জন্য একটু ফুল, একটু জবা ফুল, একটু মিষ্টি এইটুকু তো নিয়ে যেতে পারি, ফল। তো তারপরে যাই হোক ও আর ওর মা বেরিয়ে যায়। এবার যথারীতি ওরা মানে অনেক ভিড় ঠিড় ঠেলে নৈহাটি পৌঁছয় এবং সেখানে গিয়ে মায়ের পুজোর দিন বলছে যে ওখানে প্রচুর ভিড় ছিল। বলছে মা কালীর পুজোর যে দিনটা মানে রাতে তো পুজো, ওরা সকালবেলা মানে ওরা বিকেল বিকেল নাগাদ গেছে, বলছে এত ভিড় মায়ের মন্দিরের, মানে অনেক আগে থেকে, মন্দির তো অনেক দূর, তার বহু আগে থেকে প্রচুর মানে জনসমুদ্র। আপনারা যারা নৈহাটি থেকে শুনছেন বা আপনারা যারা মায়ের কাছে গেছেন বা পুজোর সময় গেছেন তারা আপনারাও জানবেন যে কতটা ভিড় হয় ওখানে মায়ের পুজোর সময়। তো বলছে যে অদ্ভুত বিষয় হচ্ছে যে এত ভিড় থাকা সত্ত্বেও মানে আমরা খুব সুন্দরভাবে কিন্তু মায়ের দর্শন করি এবং মায়ের জন্য ফল মিষ্টি এগুলো আমরা নিয়ে গেছিলাম, খুব সুন্দরভাবে সেটা মায়ের পুজোর জন্য আমরা দিয়েও দিই। এবং তারপরে মোটামুটি ওই 10টা সাড়ে 10টা অব্দি ওরা ওখানে থাকে এবং পুজোর দিন মানে পুরো সারা নৈহাটি নাকি জেগে থাকে, ওই পুজোর ওই 2-3টে দিন পুরো সারা নৈহাটি জেগে আছে এবং ওরা তারপরে বাড়িতে মোটামুটি 11:30 নাগাদ বাড়ি ঢুকে যায়।
এবং ওই যে ওই ভিড়ের মধ্যে যে মায়ের ওই যে রূপ দর্শন করে, মায়ের ওই সুন্দর মূর্তি, মায়ের ওই দিব্য রূপ যে দর্শন করে, ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শনা এবং ওর মা দুজনেই মানে একদম হাত জোড় করে মায়ের কাছে নিজের মনের আকুতিটা জানায়। এবং যেটা দর্শনা লিখেছে যে মানে ওর তখন মানে চারিপাশে এত লোক, এত কিছু, বলছে মায়ের মহিমা, মানে এটা আপনারা শুনলে হয়তো আপনারাও বুঝতে পারবেন যে এটাই হয়তো মায়ের মহিমা, যেটা দর্শনা বলছে। এবং ও যে কথাটা মানে এবার আমি আপনাদেরকে বলবো, যেটা ও লিখেছে ঠিক আমি সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি, যে দর্শনা ওখানে গেছে এবং প্রচণ্ড চারিদিকে ভিড়, মানে জনসমুদ্র। তো ওই অবস্থায় ও হাত জোড় করে মায়ের কাছে যখন প্রার্থনা করছে, মাকে যখন নিজের মনের কথাগুলো বলছে, ঠিক সেই সময় ও বলছে যে মানে যেটা লিখেছে যে ও দেখতে পাচ্ছে যে ওর সামনে মায়ের সেই রূপ, মানে মায়ের যে মূর্তি সেই রূপটা, আশেপাশে আর কিছু নেই। মানে ও বলছে যে আমি বুঝতে পারছি যে আমি আর মা শুধু ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর আশেপাশে কোনো লোক নেই। অথচ জায়গাটা ভিড়ে ভিড়াক্কার, মানে ওইভাবে প্রচণ্ড বাজে রকমের ঠেলাঠেলি হচ্ছে না ঠিকই, কিন্তু প্রচুর ভিড় রয়েছে। কারণ সবাই মাকে দর্শন করতে চাইছে, সবাই মায়ের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়াতে চাইছে, কেউ ছবি তুলছে। বলছে আমি একটা এমন ফিলিংস পাচ্ছি, মনে হচ্ছে না আমি আর মা শুধু ওখানে রয়েছে এবং আমি মাকে বলছি, মা আমার কথাগুলো শুনছে। ঠিক যেভাবে দুটো মানুষ মুখোমুখি বসে কথা বলে বা দাঁড়িয়ে কথা বলে, ঠিক সেরকম ফিল আমি পাই। বলছে আমি জানি না এটা কী করে সম্ভব হয়েছে। এবং ও যখন ওর মনের যে ওর যে বাসনাগুলো ছিল ওর পরিবারকে নিয়ে আরও যা যা ছিল, সেগুলো ও যখন বলছে, ও বলছে যে আমার চোখ থেকে আমি নিজেই জানি না কেন আমার চোখ থেকে অঝরে মানে অশ্রুধারা ঝরছে, এবং আমি বুঝতে পারছি মা যেন আমার প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনছে এবং মৃদু হাসছেন। তো যাই হোক, তো তারপরে ওখানে তো খুব বেশিক্ষণ তো ওইভাবে দাঁড়ানো সম্ভব নয়। তো ওর মনের সমস্ত কামনা বাসনা যখন ও মায়ের চরণে দেয়, এবং দেওয়ার পরে ওর মায়েরও হয়ে যায় এবং ওরা ওখান থেকে বাড়ি চলে আসে। এবার বাড়ি চলে আসার পরে আমি এখন আপনাদেরকে যে এক্সপিরিয়েন্সটা বললাম, যে ওর মনে হচ্ছিল যে ওখানে এত লোক থাকা সত্ত্বেও শুধু ও মায়ের সাথে ডাইরেক্ট কথা বলছে এবং ও আর মা ছাড়া আর আশেপাশে কেউ নেই, ঠিক এই সেম ফিলিংসটা কিন্তু ওর মায়েরও হয়। মানে দর্শনা যে ফিলটা করে, ঠিক সেই সেম ফিলিংসটা দর্শনার মায়ের ক্ষেত্রেও কিন্তু ঘটে। দর্শনার মাও যখন ওভাবে বড় মায়ের কাছে গিয়ে হাত জোড় করে যখন ওরকম মনের কথা জানাচ্ছে যে ঘরে এত অশান্তি, এত ঝগড়া, তার মধ্যে ছেলেটা ওরকম হয়ে যাচ্ছে, মানে উনি তো মা হিসেবে তো এটা মেনে নিতে পারছে না যে আমার ছেলেটাও এরকম বয়ে যাবে। ছেলেটা যদি এই বয়স থেকে এরকম বদরাগী বদমেজাজি হয়ে যায়, তাহলে ওর জীবনেও কিছুই তো করতে পারবে না। তো সেই সময় নাকি ওর মাও ফিল করে যে আশপাশটা পুরো শান্ত শিষ্ট, মানে ওর মায়ের কানেও যেন কোনো কিছু যাচ্ছে না, এত ভিড়, এত হই হট্টগোল কিছুই। তো ওরা না মানে সেদিন খুব আর কি মনে একটা প্রশান্তি নিয়ে বাড়ি ফেরে। এবং যেটা দর্শনা লিখেছে ইমেলে, যে আমি ভূত ভগবানের দর্শকদেরকে জানাতে চাই যে এর পরে আমার জীবনে যে যে জিনিসগুলো ঘটলো, আমাদের পরিবারে যে জিনিসগুলো ঘটলো, সেটা মনে হচ্ছে অস্বাভাবিক ব্যাপার। সেটা হচ্ছে যে ওরা মানে বাড়িতে যখন আসে, ওর বাবা টুকটাক মানে একদমই উনি কথা বলা বন্ধ করে দিয়েছিলেন, একদম ওদেরকে মনে হতো যেন পছন্দ করছে না। সেই জায়গা থেকে আস্তে 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 কিন্তু ওর বাবার ভিতরে একটা চেঞ্জ দেখা যায়। আচ্ছা, এইভাবে যখন একটা চেঞ্জ দেখা দিচ্ছে, ওর বাবা একটু হলেও স্বাভাবিক আচরণ করছে, একটু স্বাভাবিকভাবে কথা বলছে, ঠিক সেরকমই হঠাৎই মানে ওই দিকটা যখন একটু একটু করে বেটার হতে শুরু করে, ওর বাবা যে একটু ঝগড়া অশান্তি যেটা করতো সেই জায়গাটা যখন একটু বেটার হতে শুরু করে, এমন সময় হঠাৎ করেই মানে পুজোর ঠিক 7-8 দিন পরে, মা কালী পুজোর 7-8 দিন পরে হঠাৎই মানে ওর ভাই কি করতো, মানে পড়তে ঠড়তে যেত, যেরকম থাকে এই বয়সী বাচ্চাদের কোচিং ক্লাস, তো তখন সেই সময় ওর ভাই 8-এ পড়ে, 8-9-এ পড়ে। তো পড়তে গেছে, এবার ও পড়ে মোটামুটি ওই 8:30-9টা, ম্যাক্সিমাম 9:30টার মধ্যে বাড়ি চলে আসতো। এবার কোচিংয়ের পরে হয়তো কোনো বন্ধুর বাড়ি গেল, একটু গল্প আড্ডা করলো, তারপরে বাড়ি এলো। তো সেদিন কি হয়, ওর ভাই 8টা বেজে গেছে বাড়ি আসেনি, 8:30 বেজে গেছে বাড়ি আসেনি, 9টা, 9:30, 10টা বেজে যায়, ছেলে কিন্তু বাড়ি আসে না। এইবারে সেই সময় ওর ভাইয়ের কাছে একটা মোবাইল ছিল, তো সরাসরি এবার স্বাভাবিকভাবেই ওর মা ফোন করেছে মোবাইলে ছেলেকে যে কোথায়, আসছে না কেন। তো ছেলের ফোন মানে ফোন বেজে যাচ্ছে, ফোন কেউ তুলছে না। ভালো কথা, ভাবলো যে হয়তো বন্ধুদের বাড়ি গেছে, হয়তো কোনো বন্ধু বান্ধবের জন্মদিন আছে, তো সেই জন্য হয়তো দেরি হচ্ছে, এটা ওরা ভেবে নিয়ে ওরা ওয়েট করতে থাকে।
11টা বেজে যায়, 12টা বেজে যায়, ছেলে বাড়ি আসে না। এইবার সবার খুব চিন্তা হচ্ছে। এবার ওর মায়ের কাছে যতটুকু কন্ট্যাক্ট ছিল ওনার ছেলের যে বন্ধু বান্ধব তাদের বাড়ি, তো সব জায়গায় খোঁজ খবর করা হয় এবং খোঁজ করে যেটা জানতে পারা যায় যে ওর ভাই যে কোচিং সেন্টারে পড়তে যাওয়ার ছিল সেই কোচিং সেন্টার থেকে বলে যে আমি গেছিল পড়তে, বাট ও 8টা অবধি কিন্তু সেখানে ছিল না, মানে যে 8টা অবধি যে ওদের স্ট্যান্ডার্ড যে টাইম পড়ার সেই সময় অবধি ছিল না। তো ও নাকি 7টার সময় বেরিয়ে যায়, 6টা থেকে 8টা অবধি ওর পড়ার শিডিউল ছিল, বাট ও 7টার সময় বেরিয়ে যায়। এবং শুধু ও বেরোয় না, আর একজন স্টুডেন্টও বেরিয়ে যায় এবং ওরা বলে যে ওদের একটা খুব দরকারি কিছু পড়াশোনা ওরিয়েন্টেডই কোনো কাজ আছে, তাই ওরা বেরিয়ে যায়। এবার যে ছেলেটার সাথে বেরিয়েছিল সেই ছেলেটার খোঁজ করা হয়। তো সেই খোঁজ নিয়ে জানা যায় যে ওরা নাকি কোথাও একটা খেতে যাওয়ার, একটা রেস্টুরেন্টে খেতে যাওয়ার একটা প্ল্যান ছিল, তো ওরা ওখানে খেতে যায়। এবার খেতে যায় বলতে ওখান থেকে কিছুটা দূরে গিয়ে ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল গানের, তো সেখানে ওরা গানের প্রোগ্রামটা দেখে এবং তারপরে দুজনে মিলে চাউমিন খায়। এবং চাউমিন খাওয়ার পরে ওই ছেলেটি তার নিজের বাড়িতে চলে আসে এবং দর্শনার যে ভাই ছিল সে নিজের বাড়ি চলে যায়। ফলে ওই ছেলেটা আর জানে না যে ওই যে বাড়ির উদ্দেশ্যে দর্শনার ভাই বেরিয়ে যায় সাইকেল নিয়ে, তারপরে ও কোথায় গেছে সেটা কিন্তু এই ছেলেটা কিছুই জানে না। এইবার তো মানে বিশাল টেনশন যে 12টা বেজে গেছে, তাহলে ছেলে গেল কোথায়। আর ও যে যেখানে চাউমিন খেতে গেছিল সেখান থেকে মানে সেই প্রোগ্রাম তো মানে 10:30 11টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। ফলে ও যদি ওখানে বাকি প্রোগ্রামটা দেখা কন্টিনিউ করতো তাহলেও ওর 11টার মধ্যে বাড়ি ঢুকে যাওয়ার কথা ছিল। এবারে তাহলে ছেলেটা গেল কোথায়? এখন তো এবার প্রচণ্ড টেনশনে পড়ে যায়। ওর বাবাও মানে খোঁজাখুঁজি এবার শুরু করেছে যে ছেলে কোথায় গেল, কি করবে, কোথা থেকে মানে কাকে জিজ্ঞেস করবে কিছুই বুঝতে পারছে না। কারণ ওর সাথে যে ছেলেটি একমাত্র গেছিল সেই ছেলেটিকে বহুবার জিজ্ঞেস করা, ওকে একটু ধমকানো হয়। ও বলে আমি সত্যি জানি না, আমরা দুজনে বেরিয়েছিলাম, আমাদের কিছু মানে পড়াশোনার কাজে জেরক্স করার ছিল, আমরা সেটা করি, কিন্তু আমি সত্যি জানি না কোথায় গেছে। এবার তো মানে কোনো ক্লু পাচ্ছে না, মানে কোনো ক্লু পাচ্ছে মানে মানে কোনোই কিছু পাচ্ছে না। তো তারপরে তো মানে এই করতে করতে প্রায় ভোর 4টে বেজে গেল। বাড়িতে কারোর ঘুম নেই, ওর বাবারও এমনিতেও শরীর ভালো ছিল না, তার মধ্যে উনি একটা বললাম যে ওরকম একটা শক পেয়েছিলেন, তারপর থেকে উনি খুব মেন্টালি ডিস্টার্ব থাকতেন। তার মধ্যে এই ভদ্রলোক মানে এই দর্শনার বাবা যিনি, উনি এমনিতেই খুব মানে একটা শর্ট টেম্পার একটা মানুষ ছিলেন। ফলে উনি কারোর সাথে কথা বলতে যাচ্ছে সে প্রচুর ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, আদতে লাভের লাভ কিছুই হচ্ছে না। ওর মা কান্নাকাটি করছে, দর্শনা একে ওকে ফোন করছে জানার জন্য, সে মানে বিশাল বাজে ব্যাপার। আপনারা হয়তো বুঝতে পারছেন সিচুয়েশনটা তখন সেই মুহূর্তে কি ছিল। এই রকম যখন ঘটনা ঘটছে তো সেই সময় না মানে দর্শনা দেখছে ওর মা এবার কান্নাকাটি শুরু করেছে, মানে আর ওর মা আর পারছে না নিজেকে ধরে রাখতে, ভাবছে যে কি হলো, ছেলে এমনিই ছেলে বললে কথা শোনে না, কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কিছুই বলতে চাইতো না, তার মধ্যে একটা এইরকম ঘটনা, এত রাত হয়ে ভোর হয়ে গেল, পাওয়া যাচ্ছে না ছেলেকে। এবারে ওর বাবাও তো মানে অসুস্থ হয়ে পড়েছে, উনিও আর পারছেন, আর এমনিতেও ওনার শরীরও তখন খুব একটা ভালো ছিল না। তো দর্শনা তখন মানে প্রচণ্ড মানে ওর খারাপ লাগে, ও কষ্টে ও না মনে মনে বড় মাকে ডাকছে। মানে ওকে তখন সবাইকে সামলাতে হচ্ছে, ওর মাকে সামলাতে হচ্ছে, ওর বাবাকে সামলাতে হচ্ছে, ফোনে বারবার যোগাযোগ করছে এর ওর সাথে, ওর বন্ধু বান্ধব সবার সাথে, যাতে কিছু অন্তত ক্লু পাওয়া যায়, কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। তো এমন সময় মানে ও মনে মনে বড় মাকে মানে প্রচণ্ডভাবে স্মরণ করছে, বলছে মা আমি আমি আর আমার মা যখন তোমার ওখানে গেলাম সেখানে গিয়ে আমরা এত ভালো লাগলো, তুমি মনে হলে যেন তুমি আমাকে দেখে মৃদু হাসছিলে, কিন্তু এখন কি হলো, এটা তুমি কি করলে মা, আমার ভাই কোথায় গেছে, তুমি আমার ভাইকে খুঁজে এনে দাও, ও যেন সুস্থ সবলভাবে বাড়ি ফিরে আসে। মানে স্বাভাবিকভাবেই বাড়ির লোক তারা তো এই প্রার্থনাই জানাবে, হঠাৎ করে একটা ওই বয়সী ছেলে তো আর হারিয়ে যেতে পারে না। আর যেখানটায় ও পড়তে যেত সেটা কিন্তু ওর বাড়ির লোকালিটি থেকে জাস্ট একটু দূরে, মানে এমন নয় যে অনেক দূরে পড়তে যেত। আর ওকে ওর ভাইকে যখন কন্টিনিউয়াসলি ফোন করা হচ্ছে, প্রথম দিকে তো ফোনটা বাজছিল, কেউ রিসিভ করছিল না, পরের দিকে কিন্তু দেখা যাচ্ছে ওর ফোনটা সুইচ অফ বলছে। এবার যেই মুহূর্তে ফোনটা সুইচ অফ বলা শুরু হলো সেই সময় কিন্তু ওদের টেনশনটা আরও বেড়ে যায় এবং ওরা আরও মানে মনে মনে খুব ভয় পেয়ে যায় যে তাহলে ব্যাপারটা কি হলো। এবার যথারীতি ওরা তারপরে যখন ভোর অবধি মানে 4টে অবধি যখন পাওয়া যাচ্ছে না, তো তখন দর্শনাই ভাবলো যে এভাবে তো হবে না, তাহলে এবার আমাদেরকে পুলিশকে বলতে হবে।
তো পুলিশের কাছে গেছে। এবার পুলিশের কাছে যখন ওরা গেছে তো সেখানে গিয়ে জানিয়েছে যে এরকম আমার ভাইকে পাওয়া যাচ্ছে না, এই তো পুলিশ জিজ্ঞেস করেছে কত বয়স, কি, কোথায়, সমস্ত কিছু ডিটেলস যখন দেওয়া হচ্ছে তখন বলছে যে দেখো এই বয়সী ছেলে হয়তো ওই সময় আর কি জগদ্ধাত্রী মায়ের পুজো চলছিল, বলছে যে হয়তো চন্দননগরে খুব ভালো পুজো হয়, হয়তো সেখানে বন্ধুদের সাথে গেছে, তোমরা হয়তো জানো না। তো তখন বলছে না এরকম কোনো ব্যাপার নেই, মানে যখন বলছে যে ঠিক আছে আমরা খোঁজ খবর করবো, কিছু জানতে পারলে অবশ্যই তোমাদেরকে জানাবো। এবার ওদিক থেকেও ওরা যা কথাগুলো শুনলো সেটা মানে ওরা না মনে মনে খুব একটা মানে অ্যাসিওরেন্স পাচ্ছিল না যে আদৌ ওর ভাইকে খুঁজবে কি না বা কখন খুঁজবে, এই বিষয় নিয়ে একটা মনে প্রবল দুশ্চিন্তা ওদের মনে আর কি চলছে। আর সেই সময় ও ও যেটা করে, ও মানে একটা বড় মায়ের একটা ছবি বাড়িতে নিয়ে এসেছিল। তো বাড়িতে এসে সবাই বাড়িতে চলে এসছে, এসে না ও বড় মায়ের ছবিটাকে হাতে নিয়ে প্রচণ্ড মানে হাতে মুঠোর মধ্যে রেখে ও যেটা লিখেছে যে মুঠোর মধ্যে রেখে আমি আমার বুকের কাছে একদম রেখেছি ওই মুঠোটাকে, আর আমি মাকে বলছি তুমি যেভাবেই হোক আমার ভাইকে এক্ষুনি ফিরিয়ে দাও, তুমি যদি সত্যি থেকে থাকো তুমি আমার ভাইকে এক্ষুনি এই মুহূর্তে ফিরিয়ে দেবে, এরকম করে ও বলছে। আর ও বলছে যে আমার তখন সারা শরীরের মধ্যে না একটা কীরকম একটা আমি জোর ফিল করছি, এবং আমার মনে হচ্ছে যে মা যদি থেকে থাকে তাহলে মা ফিরিয়ে দেবে, যদি আমার ভাই ফিরে না আসে তাহলে বুঝবো মা নেই। মানে এরকম করে করে ও মনের মধ্যে আর কি বলতে থাকছে, মানে ওর মনের মধ্যে জিনিসগুলো হচ্ছে, ও কিন্তু জোরে জোরে বলছে না বা কিছুই হচ্ছে না, ও কিন্তু ওই ফটোটাকে মানে মুঠোর মধ্যে নিয়ে ওই মুঠো সমেত হাতটাকে ওর বুকের কাছে নিয়ে এরকম কথাগুলো মনে মনে বলছে। তখন মানে মোটামুটি প্রায় 6টা বেজে গেছে সকাল। ওর বাবা অসুস্থ হয়ে পড়েছে, উনিও চেষ্টা করছে খোঁজ খবর করার, ওর মা তো কান্নাকাটি করছে, ওর ঠাকুমাকে জানানোই হয়নি বিষয়টা, কারণ ঠাকুমা ওনার 2 নাতি নাতনিকে ভীষণ ভালোবাসতেন, আর যেহেতু উনি প্রথম থেকেই অসুস্থ ছিলেন তো ওনাকে এটা জানালে উনি হয়তো সেই সময় ওনার কিছু একটা হয়ে যেতে পারতো, তো সেই জন্য ঠাকুমাকে জানানো হয়নি। কিন্তু উনিও বুঝতে পারছে যে বাড়িতে এত হইচই হচ্ছে, তো উনি বারবার জিজ্ঞেস করছে, তো ওনাকে কিছু বলা হয়নি। এমন সময় এরকম যখন ঘটনা ঘটছে তো ঠিক সেই সময় ওর মানে সেই দর্শনার ফোনে একটা ফোন আসে। দর্শনার ফোনে যে ফোনটা আসে সেই ফোনটা আসে গিয়ে ওদেরই একটা আত্মীয়, সেই আত্মীয় হচ্ছে যে দর্শনাদের এক মানে কাকা ছিল, সেই কাকার বাড়ি হচ্ছে গিয়ে বেহালার দিকে। তো সেই কাকার বাড়ি থেকে একটা ফোন আসে। এবার এই ফোনটা যখন আসে দর্শনা না মানে খুব অবাক হয়ে যায় যে ওরা কাউকে কিছু জানায়নি, তখন ভাবছে যে এবার আত্মীয় স্বজনরাও কি জেনে গেল ভাই মিসিং হয়ে গেছে। তো না প্রথমে ফোনটা তোলেনি, যে দূর এখন আবার আমাকে এই একে মনের অবস্থা এরকম, এবার আত্মীয় স্বজনরা এসে যদি আমাকে এক করে ফোন করে, আমাকে যদি জিজ্ঞেস করে কখন থেকে পাওয়া যাচ্ছে না কী ব্যাপার, মানে ও সারা মানে ওই রাত থেকে ওই 9টা সাড়ে 9টা থেকে যখন থেকে মানে আর কি এই খোঁজ খবরটা শুরু হয়েছে, এত লোককে এত কথা বলেছে এবং কোনো জায়গা থেকেই যেহেতু কোনো রকম সেরকম রেসপন্স পাইনি, ওর না মানে ভাবে যে এবার আমি আত্মীয় স্বজন আর মানে ট্যাকেল করতে পারবো না। তো ওর ফোনটা প্রথমে ধরেনি। এবার তার কিছুক্ষণ পরে আবার ওই নাম্বার থেকে ফোন আসছে, ওর সেই কাকা ফোন করছে, তো ও মানে বাধ্য হয়ে ধরেছে। ও তো মনে মনে ভাবছে যে আমাকে যদি এবার ভাইয়ের কথা জিজ্ঞেস করে আমি পরিষ্কার বলে দেবো হ্যাঁ ভাই মিসিং, যদি মানে যখন ওকে খুঁজে পাবো আমরা জানিয়ে দেবো। তো ফোনটা নিয়েছে, তো ফোনটা নিয়ে যেই মুহূর্তে দর্শনা হ্যালো বলেছে সেই মুহূর্তে ওই ওর যে আর কি কাকা ছিলেন তিনি খুব ভালো আর কি দূর সম্পর্কের এক কাকা, তো সে বলছে যে আরে এই ওর ভাইয়ের ডাকনাম হচ্ছে, বাড়ির ডাকনাম হচ্ছে ছোটু, তো বলছে এই ছোটুকে কিন্তু বাড়িতে এনেছি, তোরা তাড়াতাড়ি চলে আয়। ছোটুকে নিশ্চয়ই তোরা খোঁজাখুঁজি করছিস আমি বুঝতে পারছি, কিন্তু তোরা এখানে চলে আয়। এবার ওদের বাড়ি হচ্ছে কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু সেখান থেকে বেহালা কিন্তু অনেকটাই দূর। এবারে হঠাৎ করে মানে যখন দর্শনা ফোন পায় যে ছোটুকে ওই বেহালায় ওনার ওই কাকা বলছে যে আমি ওকে ওকে আমার বাড়িতে রেখেছি, তোরা নিশ্চয়ই খোঁজাখুঁজি করছিস, চিন্তা করিস না চলে আয়, তখন না মানে দর্শনা মানে প্রচণ্ড ওই যে কান্নাকাটি করছিল, মনে মনে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, মায়ের কাছে বারবার ওর আর্জি জানাচ্ছিল। তো তখন না ও মানে মাটিতে বসে বসে মানে এত মাটিতে বসে পড়েছিল, ও হঠাৎ করে ওখান থেকে উঠে পড়েছে, বলছে যে তোমার কাছে কি করে গেল, বেহালায় ও কি করে গেল, কি করে পেলে ওকে, কোথায় পেলে? তখন বলছে যে অত কিছু তোকে বলতে পারছি না, তোরা এসে সব শুনবি, তোরা চলে আয়। তো সঙ্গে সঙ্গে দর্শনা গিয়ে ওর মা বাবাকে কথাটা বলেছে, তো সঙ্গে সঙ্গে ওরা একটা ওদের ওখানে পাশে একটা গাড়ি ছিল, তার গাড়ি নিয়ে ওরা বেরিয়ে যায়। এবার গাড়ি করে গেলেও ওদের ওখান থেকে বেহালা যেতে সময় লাগে হচ্ছে 2 ঘন্টা,
প্রায় 2 ঘন্টা সময় লাগে। তো ওরা 2 ঘন্টা ওভাবে একজনে গাড়ি নিয়ে গেছে, গিয়ে দেখছে যে ওর সেই কাকার বাড়িতে একটা সোফা ছিল, সেই সোফার উপরে কিরকম করে একটা উল্টেও শুয়ে রয়েছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে ওর শরীরটা খুব একটা ভালো নেই। এবার তো ওকে দেখেছে, তো দেখার পরে ওরা সবাই মানে সামনে মানে খুব এক্সাইটেড হয়ে গেছে ওকে দেখে, যে সারা রাত ওকে নিয়ে ওকে খোঁজা চললো, এভাবে এত কাউকে ফোন করা হলো, পুলিশকে জানানো হলো, সমস্ত কিছু করার পর ওকে বেহালা থেকে কি করে পাওয়া গেল। তো স্বাভাবিকভাবেই ওর কাকা মানে ও কিছু বলছে না, মানে ও পুরোরকম একটা ভাবে শুয়ে রয়েছে, ওর হাতটা মানে হাতে একটা মানে গজ একটা তুলো এসব দিয়ে একটুখানি বাঁধা রয়েছে। তো তখন ওর ওই কাকাকে জিজ্ঞেস করছে সবাই যে ওকে তুমি কি করে পেলে, আর এত দূরে কি করে ও এলো হঠাৎ করে। তো তখন ওই কাকা বলছে যেটা, সেটা মানে খুবই একটা অদ্ভুত বিষয়। সেটা হচ্ছে যে বেহালায় একটা মানে বেহালার একটা সরসুনার দিকে, ঠিক আছে, সরসুনা বলে যে জায়গাটা রয়েছে ওই দিকে ওকে একটা 4 রাস্তার মোড়ে সাইডে ওকে মানে ওকে কয়েকজন প্রথমে দেখতে পায় যে একটা ছেলে ভাবে পড়ে রয়েছে, মানে একদম রাস্তার সাইডেও পড়েছিল। এবার যেই মুহূর্তে ওকে দেখতে পায় এবং রাস্তার মধ্যে ও যে পড়েছিল, সেই মুহূর্তে ওকে যারা আর কি দেখে, তো তারা দেখছে যে একটা এই বয়সে একটা ক্লাস 8-9-এ পড়া একটা ছেলে এভাবে উল্টে শুয়ে পড়ে রয়েছে। এবার অন্য ক্ষেত্রে হলে কি হতো, বা যে এই ছেলেটা অচেনা, মানে চেনা হলে কি হতো, মানে পাড়ার মধ্যে বা আশেপাশে খোঁজ খবর করা হয়। এবার যারা ওকে দেখতে পেয়েছিল, তো তারা তো ওকে দেখে বুঝতে পারে যে এই ছেলেটা এখানকার নয়, আশেপাশের নয়, তো ছেলেটা কোথা থেকে এলো। তো ওই সময় ওইখান দিয়ে ওর ওই কাকা ফিরছিল। তো তিনিও কিন্তু প্রথমে কিছুই জানতেন না। এবার তিনি দেখছে যে আশেপাশে বেশ কিছু লোকজন জড়ো হয়েছে, একটা ছেলেকে পাওয়া গেছে। এবং আরও যেটা মারাত্মক বিষয় সেটা হচ্ছে ওই যে ছেলেটা মানে ওর ভাইকে যে পাওয়া গেছিল, ওর ভাইয়ের যে বাঁ হাত ছিল, সেই বাঁ হাতে মানে অদ্ভুত বিষয়, যেটা দর্শনা ইমেলে লিখেছে, আমি সেটা আপনাদেরকে বলছি, এটা আপনারা শুনলে হয়তো আপনাদের কয়েকজনের খুব ভয়ও লাগতে পারে, কিন্তু এটা কিন্তু সত্যি হয় নাকি ঘটেছিল। সেটা হচ্ছে ওর ভাইকে যখন পাওয়া যায়, ওর ভাইকে কোনটা মানে এটা মানে তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, মানে ফেন্ট হয়ে যায়নি কিন্তু পুরোপুরি সজাগও নেই, সেরকম কন্ডিশনে পাওয়া যায়। এবং মারাত্মক বিষয় যেটা, সেটা হচ্ছে ওর বাঁ হাতে, ওর ভাইয়ের বাঁ হাতে মানে ছুঁচ ফোটালে যেরকম মানে একটা পয়েন্টেড একটা মার্ক মতো হবে, ঠিক সেরকমই মানে ওর হাতে চৌকো করে 12টা ওরকম ছুঁচ ফোটালে যেরকম আর কি হাতে দাগ পড়ে যাবে, ঠিক সেরকম 12টা কিন্তু চৌকো করে ওরকম ছুঁচ ফোটার দাগ পাওয়া যায়। এবং ওকে যখন ওঠানো হচ্ছিল, ওই হাতের ওই জায়গাটা যখন ধরা হচ্ছিল, বোঝা যায় যে ও খুব ব্যথা পাচ্ছে হাতের ওই জায়গাটায়। তো ওখান থেকে ওকে একটা পাশে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তো ক্লিনিকে আর কি যে ডাক্তার ছিলেন, তো সেই ডাক্তার ওকে দেখে বলে যে এই ছেলেটা তো মনে হচ্ছে মানে অনেকক্ষণ ধরে কিছু খায় ঠায়নি, ওর প্রেশার ফল করে গেছে, এমনিতে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাকই আছে, আর যেটা মনে হচ্ছে খুব ট্রমার মধ্যে আছে, কিছু একটা দেখো খুব ট্রমা হয়েছে। তো তারপরে তো ওর এই কাকা ছিল, সেই কাকা তো তারপরে মানে মুখটা যখন দেখে সে তো রেকগনাইজ করে ফেলে যে এই ছেলেটাই, মানে উনি ভোরবেলা মর্নিং ওয়াক করে আর একটু বাজার নিয়ে উনি ফিরছিলেন। তো তখন ভাবছে যে ছেলেটা এলো কোথা থেকে। তো ওকে অনেক কিছুই জিজ্ঞেস করা হচ্ছে যে কি করে তুমি এলে, তুমি এখানে এসে কি করে পড়েছিলে, আর কেউ ওকে দেখেও নি অদ্ভুত বিষয়ে পড়ে থাকতে, মানে কিভাবে ও পড়লো এসে সেটা কিন্তু কেউ দেখেনি। তো ওকে যখন জিজ্ঞেস করা হয়, ও না মানে সেভাবে কিছু বলতে পারে না। ও শুধু এটুকু বলে যে ও সাইকেল নিয়ে মানে পড়ার জন্য বেরিয়েছিল, তো ও হঠাৎ করে একটা সাইকেল স্ট্যান্ড যেটা ছিল ওদের ওখানে, একটা সাইকেল জায়গাটা সাইকেল স্ট্যান্ডে সাইকেলটা রেখে দেয়। রেখে দেওয়ার পরে ও নাকি ওর হঠাৎ করে কি মনে হয়, ও একটা বাস ধরে, ঠিক আছে, বাস ধরে এবং বাস ধরে কোনো একটা জায়গায় ও নামে, সেটা কি বাস ধরেছিল সেটা কিন্তু ওর ভাই আজও বলতে পারে না। বাস ধরে সেই বাসের ওখান থেকে নামে এবং নামার পরে বেশ অনেকটা রাত হয়ে যায়। তো সারা রাত ওই বাস স্ট্যান্ডেও দাঁড়িয়ে থাকে নাকি, দাঁড়িয়ে থাকে, বসে থাকে, এবং তারপরে ও আর একটা বাস ধরে, ভোরের দিকে একটা আর একটা বাস ধরে। ওকে জিজ্ঞেস করা হয় যে কোন বাস ছিল, কি ছিল। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, ওর কাছে কিন্তু খুব বেশি টাকা পয়সা থাকতো না, মানে ওই জাস্ট এই বয়সী বাচ্চা ছেলে মেয়েদের হাতে যতটুকু আর কি পকেট মানি থাকে, ওর কিন্তু পিঠে ব্যাগটা ছিল। তো ওইটুকু টাকাই ছিল। এবার ও কত টাকা ভাড়া দিয়েছে নাকি ও ভাড়া দেয়নি সেটাও বলতে পারে না, মানে কিছু মনেই নেই। এবং তারপরে সেখান থেকে ওকে মানে বাসে যিনি কন্ডাক্টর ছিলেন, তো তিনি ওকে একটা জায়গায় নামিয়ে দেন, একটা যে কোনো স্টপেজে। সেখান থেকে ও আবার কিছুক্ষণ বসে থাকে এবং ততক্ষণে ভোর হয়ে যায়, এবং তারপরে ও আর একটা বাস ধরে, সেটাও খুব ভোরবেলা আর একটা বাস ধরে, এবং বাস ধরার পরে
সেখানেও ও কন্ডাক্টরকে কি বলে কি না বলে ওর কিচ্ছু মনে নেই, এবং ওকে যেখানে পাওয়া গেছে ঠিক তার মানে হয়তো 500 মিটার আগে কি 1 কিলোমিটার আগে ওকে নামিয়ে দেয় বাস। এবং তারপরে নাকি ওখান দিয়েও কিছু মনে নেই, ও শুধু এটুকু যেন হাঁটছিল এবং ওর হাতে খুব ব্যথা করছিল। এবং তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে আসে, এবং হাঁটতে হাঁটতে আসার পরে ওর একটা জায়গায় খুব ঘুম পায়, ওর খুব শরীরটা অবসন্ন লাগে, ওর খুব খিদেও পায়। তো সেই জন্য ওখানটায় ও মানে জাস্ট বসেছিল, রাস্তার ওই দোকানটা নিচেটায় ও বসে পড়ে, এবং তারপরে ও কখন ঘুমিয়ে পড়েছে কি হয়েছে ও নিজেও জানে না। এই হচ্ছে পুরো বৃত্তান্তটা। তো তারপরে ওকে ওর কাকার বাড়িতে আনা হয়, এবং আনার পরেই কিন্তু এই দর্শনাদেরকে ওই কাকা ফোন করে দেয়। তারপরে তো ওরা চলে আসে মোটামুটি। তো ইন দ্য মিন টাইম ওকে একটু দুধ, বিস্কুট, সমস্ত ভালো ভালো কিছু খাবার দাবার খাওয়ানো হয়। এবং যখন ওকে বারবার সবাই জিজ্ঞেস করে যে এই হাতের এই জায়গাটায় কি হয়েছে, ও কিন্তু কিচ্ছু বলতে পারে না। এই ঘটনাটা যখন ঘটে তো তখন ওরা মনে মনে একটা জিনিস ভাবে যে, তারপরে ওরা ওখান থেকে যে থানায় জানিয়েছিল সেখানে ওরা বলে দেয় যে না, ছেলেকে পাওয়া গেছে এরকম ভাবে। তখন ও যে ওখানে যিনি কর্তব্যরত যিনি অফিসার ছিলেন, তো তিনি বলছেন হ্যাঁ, এই বয়সী ছেলে তো অনেক সময় হয়তো বাড়িতে আপনারা হয়তো বকাবকি করেছেন, হয়তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল, এটা খুব কমন, আপনারা একটু বকাবকি কম করবেন, এরকম ওরা ওদের যা আর কি ফর্মাল কথাবার্তা থাকে সেগুলো বলে দেয়। এবারে ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে যে ওর ভাইকে বাড়িতে আনা হয়। বাড়িতে আনার পরে ওকে বারবার জিজ্ঞেস করা হয় যে তোরা কি কিছু মানে তোর বন্ধুর সাথে কিছু খেলাধুলো করছিলি, বা তুই কি কোথাও পড়ে গেছিলি, কিছু কি তোর চোট লেগেছে, এখানে এভাবে ঠিক 12টা ওরকম পয়েন্ট করা, আর হাতের যেখানটায় ওভাবে ছুঁচে দাগের মতো যে পয়েন্ট করা যেগুলো পাওয়া গেছে, সেটা কিন্তু কোনোভাবে যদি ও পড়েও গিয়ে থাকে তাহলেও কিন্তু ওরকম দাগ হওয়া সম্ভবপর নয়। আর হাতের যে জায়গাটায় হয়েছে সেটা কিন্তু অলরেডি ওর মোটামুটি একটা ফুল হাতা শার্ট ছিল, তো যদি কোথাও পড়ে যেত তাহলে ওর শার্টটা নোংরা হতো বা শার্টটা ছিঁড়ে যেত, কিন্তু ওইভাবে ছুঁচ ফোটানোর মতো দাগ হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। এবং যতবারই ওর ভাইকে জিজ্ঞেস করা হয়, ওর ভাই না মানে বলতে পারে না, মানে কিছুই উনি বলতে পারছেন না। তো তখন ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার দেখায়, তো ডাক্তার বলে সব ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু ওর দর্শন আর মায়ের মনে না একটা বিষয়টা নিয়ে না মানে প্রচণ্ড একটা ভয়, একটা খারাপ লাগা সৃষ্টি হয় যে ওটা কেন করলো, মানে আবার এরপরে ও করবে না তো, আজকে নয় ওকে পাওয়া গেছে, কাল যদি আবারও এরকম করে। তো কি হলো, ওকে নিয়ে মানে ওর ভাইকে নিয়ে ওর মা, দর্শনার মা এবং দর্শনা বললো যে না, আমরা ওকে বড় মায়ের কাছে নিয়ে যাব। তো ওকে নৈহাটির বড় মায়ের কাছে নিয়ে যাওয়া হয়। এবং আরেকটা কথা এখানে বলে রাখি, ওই ঘটনার পর থেকে কিন্তু ওর ভাই না কিরকম একটা মানে ট্রমার মধ্যে থাকতো, মানে ওর ভাইয়ের মধ্যে একটা হঠাৎ করে একটা চেঞ্জ লক্ষ্য করে ওরা, যে একটু ভয় পাচ্ছে, মনে হয়তো মুখে বলছে না যে আমি ভয় পাচ্ছি, বাট একটু ভয় ভয় পাচ্ছে, পড়তে যেতে চাইছে না, কিরকম একটা অদ্ভুত টাইপের বিহেভিয়ার করছে মাঝে মধ্যে। মানে বেশিরভাগ সময় ও ঠিকই থাকছে, বাট মানে একটা ছেলের সাথে এত কিছু হয়ে গেল, এতগুলো ঘন্টাও বাড়ির বাইরে রইলো, কোথায় রয়েছে, কেন ও বাস ধরছিল পরপর পরপর, ও নিজেও বলতে পারছে না। যাই হোক, তো মায়ের কাছে যখন ওকে নিয়ে যাওয়া হয় বড় মায়ের মন্দিরে, ও মানে একটা অদ্ভুত রকমের মনে ওর ওর মুখ দেখে মনে হয় যেন একটা অদ্ভুত রকমের ওটা প্রশান্তি পাচ্ছে। সেটাও কি পাচ্ছে কি না পাচ্ছে ও সেভাবে কিছু বলতে পারে না, বাট ওর খুব ভালো লাগে এবং মনে হয় যেন যে ছেলেটার খুব ভালো লেগেছে। তো এরপরে ওরা তো মানে বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা হয়, সবাই ওকে বলে যে ওর মাকে আর কি বলে যে এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয় নয়, এরকমভাবে ছুঁচ ফোটানো ফোটানো এগুলো দিয়ে অনেক কালো জাদু টাইপের অনেক কিছু করা হয়, অনেকের ক্ষতি করা হয়, তুমি বরং একজন কাউকে দেখাও। তো ওর মা খোঁজ শুরু করে কাকে দেখানো যায়। তো ওরা ওখানেই ওদের ওখানেই একজনের সন্ধান পায়। তো তার কাছে ওর ভাইকে নিয়ে যাওয়া হয়, এবং যার কাছে নিয়ে যাওয়া হয়েছিল তার বাড়িতে কিন্তু মানে তিনি আর কি পুজো আর্চা করতেন, মানে তিনি পুজো আর্চা তন্ত্রমন্ত্র এসবের সাথে উনি যুক্ত ছিলেন। তো তিনি তখন যখন ওর ভাইকে দেখে, তো ওর ভাইকে দেখে নাকি ওই ভদ্রলোক যে কথাগুলো বলেছিল সেটা হচ্ছে মানে জাস্ট অবিশ্বাস্য টাইপের কথা, কিন্তু প্রত্যেকটা কথাই কিন্তু একদম চরম সত্যি ছিল। ওই ভদ্রলোক নাকি বলেছিল যে কেউ একজন মানে ওদের দর্শনাদের যে ফ্যামিলি, সেই ফ্যামিলির কোনো একজন খুব কাছের কেউ, যে ওদেরকে খুব ভালো মতো চেনে, ওদের সম্পর্কে প্রচুর ইনফরমেশন আছে, বলতে তোমাদের পরিবারের কেউ তোমার হাজবেন্ডকে মানে দর্শনার বাবাকে এবং দর্শনার ভাইকে দুজনকেই চরমভাবে মানে তার ক্ষতি করার জন্য কালো জাদু করেছে।
এবং সেই কালো জাদুটা মানে অনেক সময় নাকি এরকম টাইপেরও প্রচুর কালো জাদু হয় যেখানে একটা পুতুলের মধ্যে ছুঁচ ফুটিয়ে ফুটিয়ে করা হয়, বলতে এরকম কিছু একটা করেছে। এবং সেটা ওর বাবার উপরেও করা হয়েছিল এবং সেটার একটা ফলাফল এই যে ওর বাবা যে হঠাৎ করেই যে এরকম খুব শরীর খারাপ হয়ে পড়েছিল, জমি চলে যাওয়ার ফলে উনি একটা চরম ডিপ্রেশনে চলে যাওয়া, এই সব কিছুই হচ্ছে তারই একটা ফলাফল। আর ওর ভাইয়ের ক্ষেত্রে যেটা করেছিল সেটা হচ্ছে আরও মারাত্মক, আরও পাওয়ারফুল একটা কালো জাদু করেছিল, যার জন্য মানে কোনো একটা বিষয়ে মানে এমনভাবে কালো জাদুটা করা হয় যে ওর মানে বাচ্চা ছেলে হলে ও না নিজের মধ্যেই কন্ট্রোলটাকে নিতে পারে না, ফলে ও কোথায় যাচ্ছিল কখন কি করছিল কিছুই ওর মনে নেই। কিন্তু উনি ওই যে ভালো যে মানে সব থেকে বড় যে বিষয়টা সেটা এবার আমি আপনাদেরকে বলি, ওই যে বললাম যে খারাপ শক্তি যতই শক্তিশালী হোক না কেন সেটা কিন্তু কখনোই মানে ভগবানের দৈবিক শক্তি, ভগবানের শক্তির কাছে, মায়ের শক্তির কাছে কিন্তু সেটা একেবারেই তুচ্ছ, নগণ্য। এই দর্শনে এবং ওর মা এই যে মনে প্রাণে বড় মাকে বিশ্বাস করতো, বড় মাকে ভালোবাসতো এবং মায়ের মন্দিরে গেছিল, মায়ের আশীর্বাদ কিন্তু ওদের পুরো পরিবারের উপরে সবসময় ছিল। এবং মায়ের আশীর্বাদ ছিল বলেই যেভাবে ওর বাবাকে কালো জাদু করা হয়েছে তাতে কিন্তু ওনার মানে তৎক্ষণাৎ শরীর খারাপ হয়েছে ঠিকই, ওনার হয়তো ওই যে উনি প্রচণ্ড বেশি মানে রাগারাগি করতেন সেই বিষয়গুলো হয়তো প্রভাব পড়েছে, কিন্তু ওনার মানে আরও বড় কোনো ক্ষতি যেটা হয়ে যেতেই পারতো সেটা কিন্তু হয়নি। আর ওর দর্শনার ভাইকে যে কালো জাদুটা করা হয়েছিল বা যেভাবে ওর ভাইকে কালো জাদু করা হয়েছিল সেটা ছিল একটা মারাত্মক জিনিস। এবং সেটা কিন্তু ওর কাছে মানে ওর ভাইয়ের ক্ষেত্রে মানে প্রাণঘাতীও হতে পারত। কিন্তু ওই যে বললাম যে মা যদি কাউকে কৃপা করেন, মা যদি কাউকে আশীর্বাদ করেন, তার ক্ষতি এই পৃথিবীতে কেউ করতে পারে না। সে যত বড় খারাপ মানুষই হোক না কেন, তার শক্তি যত বড়ই সে আছে মনে করুক না কেন, মা যদি কাউকে রক্ষা করেন কারোর ক্ষমতা নেই তার ক্ষতি করার। এবং সেই মায়ের আশীর্বাদের জন্যই ওকে কিন্তু ওর কিন্তু কোনো জায়গায় মানে বিশাল যে আঘাত লেগেছিল বা কিছু হয়েছিল সেরকমও কিছু না, ওকে একদম ঠিকঠাকভাবেই পাওয়া যায়। এবং ওই যে ওখানটায় যে দাগ হয়েছিল সেই দাগও কিন্তু উনি তারপরে বলেছিল যে তুমি বড় মায়ের কাছে গেছিলে তো, তুমি মায়ের কাছেই যাও, আমার এখানে কিছু করার নেই, যা করার মা করেই দিয়েছেন। বলছে ওর কোনো কিছু হবে না, ওর ভালো হবে বড়। অদ্ভুত বিষয় হচ্ছে যে তারপরে ওরা পুরো পরিবার, ওর ঠাকুমাও তারপরে একটু সুস্থ হয়, ও ঠাকুমার পক্ষে তো মানে পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া সম্ভব নয়, তো এরপরে ওরা পুরো পরিবার নিয়ে একদম গাড়ি করে ওরা নৈহাটির বড় মায়ের মন্দিরে যায় এবং সেখানে গিয়ে মায়ের পুজো দেয়, ওখানে বসে থাকে বেশ কিছুক্ষণ, ওখানে প্রসাদ খায়। তো সব কিছুর পরে না আস্তে 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 কিন্তু ওদের পরিবারে যা যা সমস্যা ছিল, ওর বাবার দিকে যা যা সমস্যা, ভাইয়ের যে যে ব্যাপারগুলো হচ্ছিল সেগুলো কিন্তু অনেকাংশে কমে যায়। ওর ভাই মানে অনেকটাই যেরকম আগে খুব রাগ জেদ হয়ে যাচ্ছিল সেই বিষয়টা থেকে অনেকটাই ওর ভাই নিজেকে রিকভার করতে পারে। ওর বাবার ক্ষেত্রেও কিন্তু অনেক চেঞ্জেস লক্ষ্য করে ওরা। এবং আজকের ডেটে মানে যেটা দর্শনা লিখেছে যে ওরা মানে যখনই মনে হয় যে এটা ঠিক হচ্ছে কিনা, এটা ভুল করছি কিনা, বা আমি নিজের পথে ঠিক আছে কিনা, ওরা বড় মাকে স্মরণ করে এবং ভাবে যে মা আমার দ্বারা যেন কোনো কিছু খারাপ না হয়। কারণ মা এতটাই ওরা বিশ্বাস করে মাকে, এতটাই মাকে ভালোবাসে, মানে ওরা এটাও বুঝেছে যে নিজেরা যদি আমরা ভালো হই, ভগবান তো আমাদের সাথ নিশ্চয়ই দেবে। তো এখন ওদের ফ্যামিলিতে যা যা অসুবিধে ছিল সেসব কিছুই নেই। নেক্সট ইয়ার দর্শনা যেটা লিখেছে ওর বিয়ে, ও ভালো থাকুক, ওর পরিবারের সবাই খুব ভালো থাকুক এই কামনাই করি। আপনাদের আমাদের এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই রাখবেন যে আপনাদের পুরো এই ঘটনাটা সম্পর্কে কী মতামত। আর যদি ভালো লাগে প্লিজ আপনারা এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে লিখে পাঠাবেন। আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।